2026 বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা নওশাদ সিদ্দিকী তিনি বিমান বসুর কাছে চিঠি করলেন। তিনি রীতিমতো 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি কিন্তু জোটের বার্তা দিয়েছেন নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, কিন্তু 2021 সালে যখন বামেদের সঙ্গে জোট হয়েছিল নওশাদ সিদ্দিকী, তখন এই নওশাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক হয়েছিলেন ভাঙড় বিধানসভা থেকে। বামেরা কিন্তু খাতা খুলতে পারেনি। সেক্ষেত্রে শুধু ভাঙড় নয়, কিছু কিছু বিধানসভাতে এবং কিছু কিছু জায়গাতে এই বামেদের অধিকাংশ একটা ভোট রয়েছে। তাহলে 2026 বিধানসভা নির্বাচনে কি এবার নওশাদের সাথে সাথে এবার সিপিএমরাও কি খাতা খুলবে? তারাও কি 2-4টে এমএলএ বার করবে? এই মুহূর্তে রয়েছেন ভাঙড় বিধানসভার একজন সিপিএম এর দক্ষতা নেতা রশিদ আলী। তার কি বক্তব্য, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা এটা গ্রহণ করা বা বর্জন করার দায়িত্ব কিন্তু আমাদের স্থানীয় নেতৃত্বের নয়। আমরা স্থানীয় নেতৃত্ব, এটা রাজ্য কমিটি আমরা নির্ভর, রাজ্য কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মেনে চলতে হবে। এটা গেল আমাদের পার্টির নিয়ম এবং পদ্ধতি, সেটাই মেনে আমরা চলবো। আর কংগ্রেসের কথা বলছেন, কংগ্রেস তো ইতিমধ্যে বলেছে তারা একা লড়বে। এখন তারা যদি আসবে কি আসবে না তাদের ব্যাপার। তবে সামগ্রিকভাবে বিশেষ করে ভাঙড়ের মানুষের তৃণমূলের প্রতি মানুষের ক্ষোভ, মানে তৃণমূলের যা আচার আচরণ কাজকর্ম, ইতিমধ্যে আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমরা পথে নেমেছি। আমরা প্রতিদিন এখন আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি, আমাদের পার্টির রাজ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা যাচ্ছি, গণসংযোগ এবং গণসংগ্রহ এই কর্মসূচিকে সামনে রেখে প্রতিটা মানুষের কাছে গিয়ে আমাদের বক্তব্য আমরা বলছি। আমরা যেটা বলছি যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সমস্ত জিনিসের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু মানুষের আয় বাড়েনি, এবং লক্ষ্মীর ভাণ্ডার 1,000 টাকা দিয়ে 8,000 টাকা অন্যভাবে আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। একবারে বিদ্যুৎ, সার, তেল, নুন, মরিচ মশলা থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। অন্যদিকে শিক্ষার ব্যবস্থা ভেঙে পড়েছে। 8,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, আরও 6,000 বন্ধ হওয়ার মুখে। এরকম একটা অবস্থায় সমস্ত অভিভাবকরা, তাদের গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা বাধ্য হচ্ছে বেসরকারি স্কুলের উপরে নির্ভর করতে। আর বেসরকারি স্কুলে অনেক টাকা খরচা করে তাদের ক্ষমতার বাইরে চেষ্টা করেও যখন ছেলে মেয়ে মানুষ করছে, তাদের চাকরি নেই। চাকরি যদি বা টাকা পয়সার বিনিময়ে যদি চাকরি পাচ্ছে, সেই চাকরির নিশ্চয়তা নেই। সে চাকরি 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, এবং যোগ্য অযোগ্য বেছে দিলে যোগ্যরা, এর মধ্যে অনেক যোগ্য আছে, তাদের চাকরিটা বেঁচে যেত, কিন্তু এই যোগ্যরা যখন পথে নামছে তাদের পুলিশ পেটাচ্ছে। সেই সাথে সাথে একজন মারাও গেছে। তাহলে শিক্ষার এই হাল অবস্থা, শিক্ষামন্ত্রী জেলে। অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থা, আরজি করে অভয়া নির্মমভাবে ধর্ষণ এবং খুন হলেন, তার কোনো বিচার সে পেল না। সঞ্জয় রায় নামে একজনকে আটক করে রেখেছে, বা সাজার নামে করে সেখানে জামাই আদরও রেখেছে। এটা এই বিচার মানে পেল না। অন্যদিকে দক্ষিণ কলকাতায় ল কলেজে তৃণমূলেরই একজন, তৃণমূলের লোকজনদের দ্বারা ধর্ষিত হলেন, তারও বিচার নেই। তামান্নাকে বোম মেরে ক্ষতি করা, এটা সাম্প্রতিক ঘটনা। অতীতে তো প্রচুর ঘটনা ঘটেছে, কামদুনি কাটোয়া থেকে শুরু করে পার্ক স্ট্রিট প্রচুর ধর্ষণ হয়েছে, তারা বিচার পায় না। এছাড়াও সরকারি ব্যবস্থাপনায়, সে বিএলআর অফিস থেকে পঞ্চায়েত অফিস, সর্বত্র প্রশাসনিক স্তরে লুটের রাজত্ব চলছে। যে যা করতে পারছে সেটাই, মানে এখানে 100 দিনের কাজ বন্ধ, এত টাকা মেরেছে যে 100 দিনের কাজ বন্ধ। এইসব আমরা বলছি 100 দিনের কাজ বন্ধ হওয়া ঠিক না, কেন্দ্রীয় সরকার যেটা বন্ধ করেছে সেটাও ঠিক না। আমরা বলছি কাজ চালু রাখতে হবে, দরকার হলে 200 দিন করতে হবে, 600 টাকা মজুরি আমরা দাবি করেছি, কিন্তু সেটা ওই চুরি করেছে বলে কাজ বন্ধ করেছে। আমরা বলি বন্ধ না করে চোর ধরে জেলে পড়ো, আর কাজটা চালু থাক, গরিব মানুষ অন্তত কাজ পাক। আমাদের নেতৃত্ব সুপ্রিম কোর্টে মামলা করে সেই কাজ আদায় করেছে, এখনো পর্যন্ত ভালোভাবে কাজ শুরু হয়নি। সেটা আমরা বলছি অবিলম্বে কাজ শুরু করতে হবে। এলাকার রাস্তাঘাট কিছু হয়েছে, রিপেয়ার অভাবে সেই রাস্তাঘাটের হাল অবস্থা এই বর্ষায় প্রচুর খারাপ। আমরা দেখেছি যে এখানে রাস্তা সব ভেঙে গেছে, 6 মাসের বেশি রাস্তা টিকছে না। মানে এত নিম্নমানের কাজ হচ্ছে, এত টাকা ওখান থেকে খাচ্ছে যে সেই রাস্তাঘাট আর চলার মতো থাকছে না।
6 মাসের বেশি সেই রাস্তা টিকছে না, প্রচুর টাকা ব্যয় করে রাস্তা হচ্ছে অথচ রাস্তা থাকছে না। তাহলে এটা এটা একটা দুর্নীতি, সেই দুর্নীতি বন্ধ করতে হবে। বিএলআর অফিস, পঞ্চায়েত অফিসে মানুষ গেলে সেখানে টাকা ছাড়া কোনো গল্প নেই। ঠিক এইরকম একটা দুঃসহ যন্ত্রণার মধ্যে মানুষ আছে। আর তখন সেই তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ যখন পথে নেমে প্রতিবাদের রাস্তায় যাচ্ছে, তখন হিন্দু মুসলমানে ভাগ করে দেওয়া হচ্ছে। একদল বিজেপি বলছে রাম মন্দির, আর তৃণমূল বলছে জগন্নাথ মন্দির। এই নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। কখনো 370 ধারা বাতিলের নামে, কখনো গোরক্ষার নামে, কখনো রাম মন্দিরের নামে, কখনো এনআরসি, সিএএ এবং এসআইআর এর নাম করে মানুষের মধ্যে হিন্দু মুসলমানের বিভেদ। রুজি রুটির প্রশ্ন বাদ দিয়ে এখন আর মিডিয়াতে সেসব কথা হয় না। রুজি রুটি, চাকরি বাকরি থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে সেখান থেকে মানুষের কিভাবে পরিত্রাণ দেওয়া যায়, সেই সব কথা আর এখন আলোচনা হচ্ছে না। এখন আলোচনা কেন্দ্রবিন্দু হচ্ছে ওই হিন্দু আর মুসলমানের এনআরসি, সিএ। মানুষকে শুধু দৌড় করানো হচ্ছে, কাগজপত্র জোগাড় করতে মানুষ ছুটে বেড়াচ্ছে। এইরকম একটা যন্ত্রণার মধ্যে থেকে মানুষের দৃষ্টি ফেরানোর জন্য হিন্দু মুসলমানের বিরোধ পাকিয়ে দেওয়া হচ্ছে না। আর আমরা বামপন্থীরা এর সম্পূর্ণ বিরোধী। যতদিন বামপন্থী শক্তিশালী ছিল বা লাল ঝান্ডা শক্তিশালী ছিল, ততদিন এই অবস্থা হয়নি। আগামী দিনে আবার বামপন্থীকে যদি শক্তিশালী না করা যায়, তাহলে এই অবস্থা থেকে কাটানো সম্ভব না। এটা আমরা মনে করি, এটাই আমরা মানুষের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছি। ইতিমধ্যে 16 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, আজ 26 তারিখ আমাদের এটা চলবে আরো। আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি। আর সেই সাথে সাথে আমরা ইলেকট্রাল বন্ডের নামে বড় বড় আদানি আম্বানিদের কাছ থেকে টাকা নেই না, আমরা গরিব মানুষের কাছে হাত পাতি 5 টাকা 10 টাকা আমরা এই কথাগুলো বলছি, তার অধিকারের কথা বলছি। ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না মানুষ, এইসব অধিকারের কথা বলছি। আর সেই সাথে সাথে আমরা বলছি, যদি আপনি কিছু আমাদের এই সংগঠনে সাহায্য করেন, মানুষ দুহাত ভরে দিচ্ছেন। আমরা সেই পথে এগুচ্ছি এবং আগামী দিনে বামপন্থী দলকে শক্তিশালী করার, লাল ঝান্ডাকে শক্তিশালী করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই কাজে আমরা অনেকটাই এগিয়ে যাচ্ছি। 34 বছর বাম সরকার রাজত্ব করেছে পশ্চিমবাংলা, কিন্তু কোনো বামেদের নেতা এখনো পর্যন্ত ইডির হাতে ধরা পড়েনি, কোনো দুর্নীতির হাতে ধরা পড়েনি। কিন্তু রিসেন্ট দেখলাম যে গতকালকে যে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক জীবন কৃষ্ণ, যিনি আহ, একদম তিনি কি এমন কাজ করেছে যে তিনি দেয়াল টপকে পালাচ্ছেন একেবারে প্রকাশ্যে। আপনাকে বলি, পুরো শিক্ষা দপ্তর এবং মানে অনেক এমএলএ মন্ত্রী ইতিমধ্যে জেলে আছে, কারো জামিন হয়েছে, হচ্ছে না, এটা এরকম একটা অবস্থায় আছে। তাপস পাল জেল খেটে সে সেখান থেকে ফিরে এসে মৃত্যুবরণ করেছে তার কুকথা বলার জন্য। ওই দলে যারা আছে, বিশেষ করে তৃণমূল দলে যারা আছে, তারা সবাই দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিগ্রস্ত না হলে ওই দলে টেকা যাবে না। ওপর থেকে নিচ পর্যন্ত কেউ এই দুর্নীতি বাইরে নেই। যদি প্রকৃতভাবে তদন্ত করা হয়, মানে একেবারে তৃণমূলের 90%, যারা ভোটার তাদের কথা বলছি না, যারা নেতা তাদের 90% জেলের মধ্যে থাকার কথা, কিন্তু সেই জেলে যায় না। এখন যাদের বাকি আছে তারা যাবে। আজ 34 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন, প্রচুর ফাইল দেখিয়েছিলেন নিউ টাউনে একটা মিটিংয়ে, একেবারে গাড়ি গাড়ি ফাইল এনে দেখিয়েছিলেন যে এইসব ফাইল আমি খুলবো, কিন্তু সে ফাইল উনি কোথায় রেখেছেন জানি না। ফাইল খুলে একজনকেও কিছু মানুষ কেস দেওয়া হয়েছে, মিথ্যে মামলায় করা হয়েছে, কিন্তু কাউকেই মিথ্যে মামলায় আটকে রাখা যায়নি। আর এই সরকারে ক্ষমতায় থাকাকালীন, এটা একটা আজব ঘটনা, সরকারে থাকাকালীন দলে দলে জেলে গেছে আছে, আবার বাকিরা জেলে যাওয়ার অপেক্ষায় আছে। এটাই হচ্ছে বাস্তব। এত দুর্নীতি হয়েছে, এত দুর্নীতি করেছে, কিছু মাত্র তদন্তের মাধ্যমে এগুলো হচ্ছে। আর পূর্ণাঙ্গ তদন্ত হলে বললাম 90% নেতা নেত্রীরা জেলের বাইরে থাকতে পারবে না। 2021 সালে কিন্তু সংযুক্ত মোর্চা অর্থাৎ নওশাদের সঙ্গে বামেরা জোট করেছিল। 2021 সালে একটাই বিধায়ক বার হচ্ছে নওশাদ সিদ্দিকী। সেই ক্ষেত্রে বামেরা 2021-এ একটাও খাতা খুলতে পারেনি। 26-এ যদি আবার এই জোট করা হয়, সেক্ষেত্রে কি বামেরা খাতা খুলবে? বা 2021-এ যথার্থভাবে জোট করা হয়েছিল। আমি নিজেও ব্যক্তিগতভাবে দায়িত্বে ছিলাম। আমার বিধানসভার আমি কনভেনার, ইলেকশন এজেন্ট, নওশাদ সিদ্দিকীর ইলেকশন এজেন্ট হিসেবে আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছি এখানে জয়লাভ করানো গেছে। বাকি কেন্দ্রগুলোতে জয়লাভ হয়নি আমাদের সাংগঠনিক দুর্বলতার জন্য। এবং বাস্তব এক্ষেত্রে যদিও এটা ঘটনা, সেটা হচ্ছে আমরা রেজাল্ট পর্যালোচনা করে দেখেছি 2021, 2023, 2024-এ। 24-এ আমাদের সাথে বোঝাপড়া হয়নি, তা সত্ত্বেও আমরা দেখেছি আইএসএফের সাথে বোঝাপড়া করায় নওশাদ সিদ্দিকী যে সেকুলারের কথা বলেন,
পিছিয়ে পড়া বর্গের কথা মানুষ ভালো ভালো কথা বলেন, কিন্তু আমরা এই হিন্দু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে আমরা সেই কথাগুলো বোঝাতে সক্ষম হয়নি, এবং তারা আইএসএফকে পুরোপুরি সেকুলার বা ধর্মনিরপেক্ষ দল হিসেবে তারা গ্রহণ করতে পারেনি। এটা আমরা বোঝাতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। সেই কারণে একটা সম্প্রদায় আমাদের আহ, থেকে আমরা আমাদের থেকে কিছু মানুষ সরে গিয়েছে। আমরা সেই সব মানুষের কাছে যাচ্ছি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছি তৃণমূল এবং বিজেপি হচ্ছে প্রধান শত্রু। সেই শত্রুর বিরুদ্ধে আমাদের শুধু শত্রু না, আমাদের শত্রু না, জনগণের শত্রু। তারা মানুষকে শোষণ করছে, আদানি আম্বানিদের ট্যাক্স ছাড় দিচ্ছে, তাদেরকে ঋণ মকুব করে দিচ্ছে, আর গরিব মানুষের ঘাড়ে জুলুম করে, যদি 40,000 টাকা লোন নেয় তাদের কাছ থেকে জুলুম করে আদায় করার চেষ্টা হচ্ছে। এই এইরকম একটা অবস্থা। বিদ্যুৎ থেকে শুরু করে আমি আগেই বলেছি সমস্ত জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, আর ট্যাক্স আদায় করে সেই ট্যাক্সের বিনিময়ে মানুষকে কিছু ওই লক্ষ্মীর ভাণ্ডারের নামে এটা ওটা দিয়ে মানুষকে ভিখারিতে পরিণত করছে। এটা প্রকৃত মানুষের বেকার সমস্যার সমাধান নয়। আমরা ওই পথে বিশ্বাস, লক্ষ্মীর ভাণ্ডার থাকুক, আমরা এর বিরোধী নই, কিন্তু কলকারখানা বন্ধ হবে কেন? নতুন কলকারখানা কেন হচ্ছে না? এত শিল্প সামিট হলো, বিদেশ থেকে সব শিল্পপতিদের এনে কটা কারখানার উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একটা কারখানা হয়নি, বরং কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। 100 দিনের কাজ বন্ধ, কোনো মানুষের কর্মসংস্থান নতুন করে যেমন হচ্ছে না। তাহলে এই অবস্থায় মানুষ যখন জর্জরিত, তখন মানুষ পথে নামছে, আর তাদেরকে দেখিয়ে যাচ্ছে তুমি হিন্দু আর তুমি মুসলিম, এই বিরোধ নিয়ে করো। আর এই রাস্তায় হাঁটলে মানুষের কোনোদিন উপকার হবে না। সেই হিন্দু গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষেরও যেমন হবে না, মুসলমান বা অন্য সম্প্রদায়ের পিছিয়ে পড়া দলিত আদিবাসীদের কোনো উপকার হবে না। আদানি আম্বানি সরকার হচ্ছে বড় বড় বিজেপি হচ্ছে আদানি আম্বানিদের সরকার, আর তৃণমূলও তার সাথে দোসর হয়ে একে অপরের বিরুদ্ধে এই ধর্ম নিয়ে পর্যালোচনা করতেই তারা ব্যস্ত। এই কাজে গরিব মানুষের উপকার হবে না, আর এই কাজে আমরা তার সম্পূর্ণ বিরোধী। আমরা একটা বিকল্প রাস্তা নিয়ে হাঁটছি, সেই রাস্তায় আশা করছি মানুষকে আমরা বোঝাতে পারবো। মানুষের মুখে কিন্তু একেবারে উষ্মাস শোনা যাচ্ছে যে অনেকেই বলছেন, হয়তো ক্যামেরার আড়ালে বলছেন যে না, তৃণমূল সরকারের থেকে বাম সরকার অনেকটাই ভালো ছিল। এবার যেহেতু বামেদের একটা ভোট রয়েছে, ভাঙড় বিধানসভা বলে নয়, একাধিক জায়গাতে কিন্তু বাম সমর্থকদের একটা ভোট রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যদি আইএসএফ যেতে, তাহলে তো সিপিএম এ তো কিছু সিট হামেশাই বার হতে পারে 26-এ। একটা আইএসএফ একটা সম্প্রদায়ের কাছে খুবই উৎসাহের ব্যাপার, বিশেষ করে মুসলিম ধর্মীয় মানুষের কাছে। নওশাদ সিদ্দিকী একটা আইকন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু অন্যদিকে আগেই বলেছি যে অন্যদিকে একটা সম্প্রদায় এটাকে সেইভাবে গ্রহণ করতে পারছে না, আমরা সেভাবে বোঝাতে পারছি না। এটা একটা আমাদের দুর্ভাগ্য বলা যায়, সেটা আমরা বোঝাতে পারছি না। অন্যদিকে আমরা কিন্তু, আমি এই পর্যন্ত বলতে পারি, সেটা হচ্ছে যে মানে আমাদের রেজাল্ট কি হবে কি হবে না, আগেই বলেছি আমরা মানুষের কাছে যাচ্ছি। বামপন্থীদের বিকল্প, তৃণমূল বিজেপির বিকল্প হিসেবে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি বাম আমলে কি ছিল আর এখন কি আছে, সেইটা মানুষের কাছে তুলে ধরছি। এবং আমরা সর্বধর্ম, সব ধর্মের মানুষদের নিয়ে, বামপন্থীরা পরীক্ষিত, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আমাদের কোনো মানে গায়ে দাগ নেই। এবং আগামী দিনে আমরা সমস্ত অংশে, জাতি ধর্ম নির্বিশেষে, বিশেষ করে পিছিয়ে পড়া গরিব মানুষের প্রতিনিধি হচ্ছে বামপন্থীরা, তাদের সেই কাজ আমরা করে যাব, এবং মানুষ বিবেচনা করে যেটা ঠিক করবে সেটাই হবে। রশিদ গাজী, সিপিআইএম এরিয়া কমিটির সদস্য।